Okay, so you had homework regarding solving the May-18 2018 v11 variant. So we'll be going straight forward to the questions. Though two of you have solved and you have questions regarding only 3 and 4, but যেহেতু আরহান সলভ করে নাই, আরহানের জন্য এবং যারা অ্যাবসেন্ট ছিল এখানে তাদের জন্য আমরা মোটামুটি সবগুলোকে ইন শর্ট ডিসকাস করে যাব এবং যেখানে যেখানে মেজরলি আপনাদের প্রবলেম আছে ওগুলোকে আমরা একটু বেশি ডিসকাস করব। The first question is, what is a unit for stress? So stress এর ফর্মুলাটা কি? Force by area. Force এর ফর্মুলাটা কি? Mass into acceleration. Mass into acceleration মানে কি? kg meters per second square divided by area, which is meter square. So kg meters per second square divided by meter square is kg per meter per second square. তার মানে আমাদের 1a হওয়া উচিত আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? দেখে আসি 2018 মার্ক স্কিম কি বলতেছে। 2018 11 ভ্যারিয়েন্ট। সো কোশ্চেন নাম্বার 1, এই যে দেখেন 1a is correct. নাম্বার 2 কি বলতেছে? Physical quantities can be classed as vector or as scalars. Which pair of quantity consists of two vectors? Kinetic energy and force একটা স্কেলার একটা ভেক্টর, momentum and time একটা ভেক্টর পর একটা স্কেলার, velocity and electric field strength এর কিন্তু সবসময় ডিরেকশন থাকবে, এটা মাথায় রাখতে হবে। সো দুটো এখানে ভেক্টর, ওয়েট ভেক্টর বাট টেম্পারেচার হলো স্কেলার, thereby দুটো ভেক্টর হলো অপশন সি। নাম্বার 3 তে প্রবলেম আছে রাইসার, চলে যাচ্ছি নাম্বার 3 তে। Two dogs pull a sledge along an icy track as shown. দুটো কুকুর সে আইসি ট্র্যাকে একটা স্লেজকে টেনে নিয়ে যাচ্ছে, একটা 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে at 65 degree to the upper vertical and dog Y is pulling a force of 120 newton which is 45 degree to the lower vertical, right? কোশ্চেনটা কি? কোশ্চেন বলতেছে what is the resultant force on the sledge exerted by the two dogs? So দুটো অবজেক্টের রেজাল্টেন্ট ফোর্স, তার মানে দেখেন 200 নিউটন যদি এদিকে কাজ, 120 নিউটন যদি এদিকে কাজ করে এবং 200 নিউটন যদি এদিকে কাজ করে, রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য আপনার কি করতে হবে? কম্পোনেন্টটা বের করতে হবে। তাহলে আপনি হরাইজন্টাল কম্পোনেন্টটা বের করবেন। দ্য হরাইজন্টাল কম্পোনেন্টটা, এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত? 120। হরাইজন্টাল কম্পোনেন্ট কত? থিটা কার সাথে দেয়া আছে? ভার্টিক্যালের সাথে। তাহলে ভার্টিক্যালটা হলো cos থিটা আর হরাইজন্টালটা অপোজিটটা কি হবে? sin থিটা। তাহলে 120 sin 45 ডিগ্রি ইজ দি হরাইজন্টাল কম্পোনেন্ট অফ 120 নিউটন, রাইট আইডিয়া। আর এই 200 নিউটন এটার অ্যাঙ্গেলটাও দেয়া আছে ভার্টিক্যালের সাথে, তাহলে এটার যে হরাইজন্টাল কম্পোনেন্ট হবে দ্যাট ইজ 200 sin 65 ডিগ্রি। তাহলে দুটোকে আপনি যদি যোগ করেন 200 sin 65 প্লাস 120 sin 45, তাহলে দুটোকে যোগ করলে আপনি রেজাল্টেন্ট যে ফোর্সটা এটা পাবেন। আর এইদিকে রেজাল্টেন্ট ফোর্সটা যদি আমরা বোঝার চেষ্টা করি যে স্লেজটা কিন্তু ভার্টিক্যালি আপ এন্ড ডাউন মুভ করবে না, এটা স্লাইড করে যাচ্ছে। যদি বলতো যে ভার্টিক্যালি রেজাল্টেন্ট ফোর্স কত, এটা হয়তো আমরা চেক করে দেখতাম যে 200 cos 65 প্লাস 120 cos 45 এই দুটো মিলে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্স কতটুকু, এই তো। সো লেটস গো টু দি মার্জ স্কিম। 2c ইজ দি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই দুটোকে যোগ করলে আপনাদের 270 নিউটন আসা উচিত। আসে স্ট্রেট ফরওয়ার্ড, তাই স্যার? নোট নিছেন? নোট নেন বা রেকর্ডিং থেকে নোট নিন। তো কি হবে এখানে 120, যেহেতু রেজাল্টেন্ট ফোর্স বলতেছে বিকজ ফরওয়ার্ড ফোর্সটা কাজ করতেছে এইদিকে হরাইজন্টালি, তার মানে আপনার ডান দিকে যে ফোর্স গুলো কাজ করতেছে এটা আপনাকে কনসিডার করতে হবে। ডান দিক কি ফোর্স কাজ করতেছে? কুকুর দৌড়াইতেছে এইদিকে, তাহলে এটার একটা কম্পোনেন্ট থাকবে এইদিকে আর একটা কম্পোনেন্ট থাকবে ভার্টিক্যালি আপওয়ার্ড। আর এই কুকুরটা দৌড়াচ্ছে এইদিকে, তাহলে এটার একটা কম্পোনেন্ট থাকবে এই ডিরেকশনে আর একটা কম্পোনেন্ট থাকবে এই ডিরেকশনে। তাহলে আপনার কোন ডিরেকশনে এটা মুভ করতেছে? এইদিকে। তাহলে এইটা দিকে আপনার রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে হবে। তাহলে এইটার হরিজন্টাল কম্পোনেন্ট which is 200 sin 65 ডিগ্রি প্লাস 120 sin 45 ডিগ্রি, এই দুটো যোগ করলে আপনি आंसर পেয়ে যাবেন। চলে যাচ্ছি নাম্বার 4 এ, যেখানে প্রবলেম আছে আরিফ। আরিফ কোশ্চেনটা পড়ে ফেল।
ইয়েস, বলতেছে যে in the circuit shown an analog emitter is to be recalibrated as a thermometer. একটা অ্যানালগ এমিটারকে আমি থার্মোমিটার হিসেবে কি করব, ইউজ করব। বুঝতে পারতেছেন? মানে এটার মধ্যে দিয়ে আসলে কি কি যাবে, কারেন্ট যাবে। সো কারেন্ট গেলে যতটুকু কারেন্ট যাবে ওই অনুযায়ী আপনি এটাকে কি করবেন, ক্যালিব্রেট করবেন, যেটা টেম্পারেচার আসলে কতটুকু। বোঝা যাচ্ছে? অবজেক্টিভটা ক্লিয়ার? The emitter is connected in series with a thermistor. তাহলে থার্মিস্টরের যে কারেন্ট, এমিটারেরও সেম কারেন্ট, because they are connected in series. The thermistor is a component with resistance that varies with temperature. এই থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে। কিরকম ভ্যারি করে? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, তাহলে এটা কি কোএফিশিয়েন্ট, পজিটিভ আর নেগেটিভ কোএফিশিয়েন্ট? নেগেটিভ। যেহেতু টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমতেছে, তার মানে তাদের রিলেশনশিপটা কি নেগেটিভ। সো ইটস আ নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। The graph shows the resistance R and thermistor changes with temperature T, which diagram could represent the temperature scale on the thermometer. Temperature scale on the thermometer. খেয়াল করো, তাহলে টেম্পারেচার স্কেলটা কেমন হবে? টেম্পারেচার স্কেল with compared to what? With compared to the time. তাহলে আপনার টেম্পারেচার স্কেল, আপনার যত কারেন্ট বাড়তেছে, আপনার টেম্পারেচার কি হচ্ছে, বাড়তেছে। কেন? বিকজ রেজিস্ট্যান্স কমে গেলে তো কারেন্ট বাড়বে। তা কারেন্ট বেড়ে গেলে এটা টেম্পারেচারটাও আপনার বেশি। তার মানে কারেন্ট যত বেশি, টেম্পারেচারও তত বেশি। বাট রিলেশনশিপটা কি দেখেন, রিলেশনশিপ কিন্তু প্রপোর্শনাল না, এটা একটা স্ট্রেট লাইন না যে আপনি স্কেলিংটাকে এরকম করবেন 0 দেন 10 দেন 20, অর্থাৎ ইকুই ক্যালিব্রেশন কিন্তু আপনি করতে পারবেন না। আপনার ক্যালিব্রেশনটা কি হতে হবে, অবশ্যই এক্সপোনেনশিয়াল হতে হবে। যেমন 0 ডিগ্রি থেকে দেখেন তার রেজিস্ট্যান্সটা হলো ম্যাক্সিমাম, তাহলে এখানে কারেন্ট কত, মিনিমাম। তাহলে মানে কি 0 ডিগ্রিতে আপনার কারেন্টটা 0, এই তো। অর্থাৎ কারেন্ট যেখানে 0, এটা টেম্পারেচার কত শো করবে, 0 শো করবে। বাট যখন টেম্পারেচার লেটস সে 50 ডিগ্রি মাঝামাঝি, তখন দেখেন, তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স কিন্তু এই 50 ডিগ্রি করেসপন্ডিং কিন্তু সেম না। এখানে কারেন্ট কিন্তু অনেক খানি কি হয়ে গেছে, বেড়ে গেছে, রাইট? বিকজ রেজিস্ট্যান্সটা অনেক কমে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। সো ইটস এক্সপোনেনশিয়াল গ্রাফ। এক্সপোনেনশিয়াল গ্রাফের জন্য এই যে আপনার রেজিস্ট্যান্স অনেক কমে গেল, তার মানে এই 0 থেকে 50 ডিগ্রির মধ্যে তার যে জাম্প জাম্প অফ দি টেম্পারেচার, রাইট, জাম্প অফ দি কারেন্ট, দ্যাট শুড বি হায়ার দেন 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তার রেজিস্ট্যান্স খুব বেশি চেঞ্জ হয় না উইথ কম্পেয়ার টু 0 to 50। তার মানে এই রেজিস্ট্যান্স যেহেতু খুব বেশি চেঞ্জ হয় না, তার মানে এখানকার কারেন্টও খুব বেশি চেঞ্জ হবে। তো কারেন্ট চেঞ্জ না হলে এখানকার টেম্পারেচার গুলো খুব বেশি চেঞ্জ হবে না। তাহলে দেখেন কোনটাতে এটা রিপ্রেজেন্ট করতেছে, কোথায় খুব দ্রুত বেড়েছে, টেম্পারেচারটা বাড়ছে, এবং কোথায় কম টেম্পারেচার বাড়ছে। চেক করে আসি ফার্স্ট স্কিমটা। নাম্বার 4 এ বলতেছে কারেক্ট হওয়া উচিত, বিকজ 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে কিন্তু অনেক গ্যাপ। কারণ কি? কারণ টেম্পারেচার গুলো যখন আস্তে আস্তে বাড়া শুরু করবে, খুব দ্রুত বাড়বে। দ্রুত বাড়লে এখানকার যে ক্যালিব্রেশনটা, এই ক্যালিব্রেশনের রেঞ্জটাও অনেক হাফ টাইম জুড়ে, দেখেন এই যে বললাম না, হাফ টাইম জুড়ে 0 to 50 ডিগ্রি জুড়ে কিন্তু তার অলমোস্ট হাফ অফ দ্য স্কেল সে কভার করে ফেলবে। এই যে দেখেন অলমোস্ট হাফ অফ দ্য স্কেল। বাট পরে 50 থেকে যে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু সে অনেক অল্প রেঞ্জের কারেন্ট মাপতে পারবে, যেখানে কারেন্টের ক্যালিব্রেশনটা কিন্তু খুব দ্রুত হবে। কারেন্টটা এখানে খুব লো হবে। কারেন্টটা এখানে যতটুকু ছিল, এখানে যতটুকু আছে, এটা কিন্তু খুব বেশি পার্থক্য না, বিকজ রেজিস্ট্যান্স খুব বেশি এখানে ডিক্রিজ করে না। রেজিস্ট্যান্স যদি খুব বেশি ডিক্রিজ না করে, কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক ফল করছে। তার মানে এই অল্প সময়ের মধ্যে, এই অল্প টাইমের মধ্যে আপনার কি করতে হবে, টেম্পারেচারটাকে অনেক collapse করাতে হবে। So that's 40 to 100 degree for the last part of the graph within very short period of time. তাহলে which diagram could represent the temperature scale on the emitter? This is the answer. Why not B, C, D? এগুলো একটু দেখা দরকার। B তে দেখেন ইনিশিয়ালি তার যে টেম্পারেচারটা, as if যে তার টেম্পারেচার স্কেলিংটা, অর্থাৎ তার যে টাইম যখন ক্রস করতেছে ওভার টাইম, as if তার ইনিশিয়ালি টেম্পারেচারটা খুব দ্রুত বাড়ছে। ইনিশিয়াল টেম্পারেচার কিন্তু দেখেন, ইনিশিয়াল টেম্পারেচার কিন্তু তারা দেখাইছে খুব অল্প সময়ের মধ্যে ক্যালিব্রেশন হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম রাদার ইনিশিয়ালি সে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার যে ইয়েটা ছিল,
তার স্কেলিংটা ছিল, এটা কিন্তু হিউজ একটা ডিফারেন্স আমরা দেখতে পাই ইন টার্মস অফ দি টাইম। সো 50°C তার রেজিস্ট্যান্সটা খুব দ্রুত ফল করে। সো রেজিস্ট্যান্স যেহেতু দ্রুত ফল করতেছে, বাট টেম্পারেচার ফল করতেছে মাত্র 50°, দেয়ারবাই ইনিশিয়ালি আপনার থার্মিস্টরের আপনি এটাও দেখবেন অনেক লম্বা সময় পরে সে 50° এখানে আসবে। তার মানে এই 50° কখনোই আপনার স্কেলিংটার মানে পুরো স্কেলের হাফে থাকবে না। এটা ক্লিয়ার? 50° এটা স্কেলটার হাফ বরাবর থাকবে না, বিকজ এটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ। যদি এটা স্ট্রেট ফরওয়ার্ড ডাউনওয়ার্ড নেমে আসতো, তাহলে 50° হাফ অফ দ্য রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আপনার ক্যালিব্রেশন এখানে থাকতো 50, এখানে 30, 40, এভাবে 10, 0 হতো। বাট এখানে হাফ বরাবর দেখেন কি আছে, হাফ বরাবর ইজ অ্যারাউন্ড অনলি 30° or 25°। এখানে দেখেন আপনি যে এই যে 0 থেকে 100°C, এখানে কিন্তু আপনার অ্যামিটারের রিডিংটা এই বরাবর 50°C অ্যামিটার রিডিং কিন্তু খুব দ্রুতই কি করবে, ইনক্রিজ করবে। তার মানে হাফ অফ দি অ্যামিটার রিডিং, পুরো যে স্কেলটা আছে, আপনি যে অ্যামিটার রিডিং এর মেইন স্কেলের কিন্তু হাফ অফ দ্য অ্যামিটার রিডিং আপনি কোথায় পাবেন, ডান দিকে শিফটেড থাকবে, বিকজ আপনার কারেন্টের ভ্যালুটা ইনিশিয়ালি খুব দ্রুত কলাপস করলেও পরবর্তীতে তার চেঞ্জটা হবে খুব ফাস্ট, বিকজ তার রেজিস্ট্যান্সটা খুব আস্তে 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 কি করছে, চেঞ্জ করছে। তার মানে কি তার ক্যালিব্রেশনটা খুব ফাস্ট চেঞ্জ হবে অল্প টেম্পারেচারের জন্য, রাইট? এই যে দেখেন এখানেও ক্যালিব্রেশনটা খুব ফাস্ট, তো 40 থেকে 100 এই টেম্পারেচারটা কিন্তু খুব দ্রুত এখানে কি করেছে, ইনক্রিজ করেছে ফর দি লো অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ কারেন্ট। সো লো অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ কারেন্টের জন্য আবার আপনার ক্যালিব্রেশনটা অনেক লো থাকবে। Why not this one? Because এটা তো wrongly calibrated, লেফট দিকে পজিটিভ, লেফট দিকে আবার পজিটিভ হয়নি যে টেম্পারেচার বাড়ছে আর এটার লাইক রেজ কারেন্ট আমি বাড়াই দিচ্ছি আর এটার টেম্পারেচারটা উল্টা কমে যাচ্ছে, তা তো এটার ক্ষেত্রেও সেম। সো এই দুটো হচ্ছে রং বা নেগেটিভ আপনার ক্যালিব্রেশন আছে। যদি এটা হতো যে এটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ গ্রাফটা দেখতে এইরকম, খেয়াল করেন গ্রাফটা দেখতে যদি এইরকম হইতো, উল্টা হইতো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তাহলে কারেক্ট অ্যান্সার হতো আপনার এটা, বুঝতে পারছেন? বা যেহেতু এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এবং যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব কমে যাচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, thereby অ্যামিটার রিডিং যেটাকে আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি টেম্পারেচার হিসেবে, এটা রিডিংটা এরকম হওয়া উচিত। স্টিল ইউটিউবে একটা ছোট্ট ভিডিও দেখে নিন আর একটু ক্লারিফাই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার তো মোটামুটি। Number 5. The sides of a cube are measured with calipers. The measured length of each side is 30.0 plus minus 0.1 millimeter. The measurements are used to calculate the volume of the cube. What is the percentage uncertainty in the calculated value of the volume? It's easy. Uncertainty দেয়া থাকলে percentage uncertainty বের করা যে regular নিয়ম, right? What's the equation? Uncertainty divided by mean value into 100. Right? So 0.1 divided by 30 into 100 কত আসে? অ্যান্সার কোনটা? সি, 1%। ওকে, 1%। সি 1%, ঠিক আছে। 6 এ চলে যাচ্ছি আমরা। Number 6. A tennis ball falls freely in air from the top of a tall building. Which graph best represents the variation with time t of the distance fallen? এই যে দেখেন এখানেও একটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রাফ আপনারা পাবেন। কেন? বিকজ একটা অবজেক্টের ইনিশিয়ালি কিন্তু সে খুব দ্রুত তার রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ইনিশিয়ালি তার ভেলোসিটিটা কিন্তু কি থাকবে, অ্যাক্সিলারেশনটা কিন্তু তার ম্যাক্সিমাম থাকবে। তো ইনিশিয়ালি অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম মানে ইনিশিয়ালি আপনার যে ভেলোসিটিটা 0 থেকে শুরু হয়ে যে চেঞ্জটা 1 সেকেন্ডে যতটুকু ভেলোসিটি চেঞ্জ হবে, পরবর্তীতে 2 সেকেন্ডে কিন্তু সেম পরিমাণ ভেলোসিটি চেঞ্জ হবে। ওয়াই? বিকজ আপনি যখন করতেছেন ভেলোসিটি বাড়ার সাথে সাথে এয়ার রেস্ট বাড়ছে। তো লেটস সে আপনার অ্যাক্সিলারেশন হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি এয়ার রেস্ট না থাকতো তাহলে 1 সেকেন্ড পর ভেলোসিটি হতো 10, 2 সেকেন্ড পর হতো 20, 10 সেকেন্ড পর হতো 30, 4 সেকেন্ড পর হতো 40। তার নামে কি হচ্ছে, লেটস সে acceleration is still 10 but there is air resistance। 1 সেকেন্ড পর 10, 2 সেকেন্ড পর 90, 20 জায়গায় একটু কমে গেল। 3 সেকেন্ড পর লেটস সে এটা 9 নামে না এবার বাড়লো 8, অর্থাৎ 27। হওয়ার কথা ছিল 30, হয়ে গেল 27। পরবর্তী 4 সেকেন্ড পর হওয়ার কথা ছিল 40, লেটস সে এটা হচ্ছে 32।
তার মানে কি ভেলোসিটিটা সেম রেটে ইনক্রিজ করতেছে না বিকজ অফ এয়ার ডিসটেন্স। সো ভেলোসিটি যদি সেম রেটে ইনক্রিজ না করে তার ডিসপ্লেসমেন্টটা কি হবে? সেম রেটে ইনক্রিজ করবে না। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা 1 সেকেন্ডে যতটুকু হবে, পরের সেকেন্ডে গিয়ে ডিসপ্লেসমেন্টটা সেম রেটে আর বাড়বে না, রাইট? তার মানে গ্রাফটা হওয়া উচিত কিরকম? either it's it's A or it's B, right or wrong? because CD তে কি হচ্ছে দেখেন, C তে কিন্তু দেখাচ্ছে যে ডিসপ্লেসমেন্টটা পরে আর খুব দ্রুত বাড়তেছে। আর ডিসপ্লেসমেন্ট কি আসলে খুব দ্রুত বাড়বে পরে নাকি বাড়বে না? বিকজ তার ভেলোসিটি কিন্তু হাইয়েস্ট লাস্ট মোমেন্ট, এটা মাথায় রাখতে হবে। ভেলোসিটি হাইয়েস্ট, তার মানে কি আপনার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা কি ম্যাক্সিমাম। কোথায় গ্রেডিয়েন্টটা ম্যাক্সিমাম? এখানেও গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম, এখানে গ্রেডিয়েন্ট ক্লোজ টু জিরো। তার মানে ইউ ক্যান রাইড ইট বিকজ ভেলোসিটি বাড়তে বাড়তে তাকে ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করবে, টার্মিনাল ভেলোসিটি। আর ম্যাক্সিমাম টার্মিনাল ভেলোসিটি মানে কি তার গ্রেডিয়েন্টটা ম্যাক্সিমাম ইন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। সো এখানে ডিসপ্লেসমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম, এখানে গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম, এখানেও গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম। সো ক্যান বি বি দি কারেক্ট অ্যান্সার? নাও চেক করে আসি আমার স্কিম কত নাম্বার ছিল এটা। 6 বলতেছে কারেক্ট অ্যান্সার। কেন? দেখেন ইনিশিয়ালি তার গ্রেডিয়েন্টটা লো, তার মানে তার ডিসপ্লেসমেন্টটা লো ওভার টাইম, রাইট? বাট যখনই টাইমটা ক্রস করতেছে তার তার যে ইয়েটা গ্রেডিয়েন্ট এটা বাড়ছে, তার মানে কি ওভার দ্য টাইম ভেলোসিটি ইজ ইনক্রিজিং। ভেলোসিটি তো ইনক্রিজ করবে, অ্যাক্সেলারেশন কি হবে? কমে যাবে। ভেলোসিটি বাড়লেও অ্যাক্সেলারেশন কমে যাবে। এই জন্য দেখেন ইনিশিয়ালি যে গ্রেডিয়েন্টের যে ডিফারেন্স, এখানে দেখেন অলমোস্ট হরিজন্টাল, আর এখানে দেখেন এটা একদম 45 ডিগ্রি প্রায়। তার মানে এখানে চেঞ্জটা কিন্তু খুব ফাস্ট। আর পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত কিন্তু গ্রেডিয়েন্টের তেমন চেঞ্জ নাই, এখানে আমরা একটা কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট অলরেডি পেয়ে গেছি। তার মানে ইট হ্যাজ অলরেডি রিচড দি টার্মিনাল ভেলোসিটি। ওয়াই দিস টু আর রং? বিকজ এখানে দেখাচ্ছে যে অল্প সময়ে সে অনেক বেশি ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করেছে। নো, দ্যাট ক্যানট, বিকজ তার ভেলোসিটি তো লো। ভেলোসিটি লো হলে তো সে ডিসপ্লেসমেন্ট 1 সেকেন্ডে বেশি ট্রাভেল করবে না। ভেলোসিটি যত বাড়বে তখন তার ডিসপ্লেসমেন্ট 1 সেকেন্ড তত বেশি বাড়তে থাকবে। লাইক আপনার ভেলোসিটি বাড়তেছে 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডে রিচ করলেন, তার মানে কি 1 সেকেন্ড পর আপনি 10 মিটার অলরেডি ডিস্টেন্স ট্রাভেল করে ফেলছেন। 2 সেকেন্ডে গিয়ে কতটুকু টোটাল ডিসপ্লেসমেন্ট? 20। 3 সেকেন্ডে গিয়ে 30, 4 সেকেন্ডে গিয়ে 40, 5 সেকেন্ডে 50। সো এই যে ডিসপ্লেসমেন্ট কিন্তু খুব দ্রুত বাড়বে। বাট যেহেতু এয়ার রেজিস্ট্যান্স আছে এভাবে 10, 20, 30, 40, 50 না হয়ে 10, 19, 28, 32 মেবি এইভাবে সে বাড়বে। এইভাবে বাড়লে আপনার এখানে যেটা দেখাচ্ছে যে গ্রেডিয়েন্টটা খুব দ্রুত শেষে গিয়ে বাড়ছে, এবং এখানে গিয়ে গ্রেডিয়েন্ট কি হয়েছে? ইনফিনিটি। Gradient infinity মানে কি? Velocity infinity almost, or very high, and it's close to the infinity, so that cannot be. আর এখানে gradient increase করার অর্থটা কি? Gradient sorry, there is another meaning of it. এখানে gradient over time it is increasing, so that cannot be. আপনার এই gradient তো ম্যাক্সিমাম হইতে পারে না, লাইক gradient to infinity হতে পারে না, রাইট? দেখেন এখানকার গ্রেডিয়েন্ট কিন্তু ভার্টিক্যালি একদম আপ। ভার্টিক্যালি আপ মানে কি? দ্য গ্রেডিয়েন্ট ইজ অলমোস্ট ইনফিনিটি। নো, এটা তো একটা জায়গায় গিয়ে সে টার্মিনাল ভেলোসিটি রিচ করবে, মানে গ্রেডিয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালুতে আসতে হবে। সো হিয়ার ইজ দি কনস্ট্যান্ট ভ্যালু। ওয়াই দিস ওয়ান ইজ রং? ইজ বিকজ এই যে বিতে যে কারণে আমরা এটাকে রং বললাম, বিতে রং বলেছি ইজ বিকজ ইনিশিয়ালি তার ডিসপ্লেসমেন্টটা অল্প সময়ের মধ্যে অনেক হাই দেখাচ্ছে। অর্থাৎ লেটস সে আমরা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এভাবে যদি ক্যালিব্রেশন করি, এতটুকু সময়ের মধ্যে দেখেন তার ডিসপ্লেসমেন্টটা অনেক। 10 সেকেন্ড সময় গিয়ে দেখেন ডিসপ্লেসমেন্ট আর ওই রকম বাড়ে নাই। সো দ্যাটস ডেফিনেটলি আ রং গ্রাফ, বিকজ যত টাইম যাবে তার যে ডিসপ্লেসমেন্টটা হবে ওভার টাইম, ইট মাস্ট ইনক্রিজ এন্ড ইনক্রিজ, রাইট? সো এখানে ইনক্রিজ করতেছে, বাট পরের সেকেন্ডে ইনক্রিজটা কমে গেছে। অর্থাৎ দেখেন গ্রেডিয়েন্টটা ডিক্রিজ করছে। তো গ্রেডিয়েন্ট তো ডিক্রিজ করতে পারবে না, বিকজ ভেলোসিটি তো আমাকে ওভার টাইম কি করতে হবে? ইনক্রিজই করবে। অ্যাক্সেলারেশন কমে গেছে, বাট ভেলোসিটি তো বাড়বে। একটা অবজেক্ট পড়তেছে, সে আস্তে আস্তে টার্মিনাল ভেলোসিটি রিচ করতেছে, তার মানে তার ভেলোসিটি বাড়তেছে না। ভেলোসিটি না বাড়লে তো সে এই পরিমাণ এয়ার রেজিস্ট্যান্স পাইতো না, আর এয়ার রেজিস্ট্যান্স না পেলে তো ডাউনওয়ার্ড ওয়েট এবং আপওয়ার্ড এয়ার রেজিস্ট্যান্স ইকুয়াল হতোই না। আর এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে অবজেক্ট তো
রেজাল্টেন্ট ফোর্স পেত, যেটার জন্য সে টার্মিনাল ভেলোসিটিতে না পড়ে সে আরো ফার্দার অ্যাক্সিলারেট করতে নিচের দিকে, রাইট? Thereby G cannot be correct as the gradient is decreasing over time, which says velocity is decreasing over time. That cannot be, rather velocity must be increasing over time and reaching a terminal velocity. Clear? So this is the only correct graph where the gradient is increasing and at one point it reaches the terminal velocity where gradient is constant, representing velocity is constant. Clear? Going to the next question. Number 7. The graph shows the variation with mass of the weight of the object on a particular planet. What is the value of the acceleration of free fall on the planet? So দেখেন weight এবং mass এর আপনাকে কি দিয়েছে, গ্রাফ দিয়েছে। তো weight এবং mass এর মধ্যে রিলেশনশিপ কি বা গ্রেডিয়েন্ট এখানে কি, আপনি এখানে যে গ্রেডিয়েন্টটা পাচ্ছেন that is weight divided by mass. Now we know one equation where we know W mg, which means the W divided by m will give you g. So which means the gradient will give you the gravitational field distance. Thereby what is the gradient here? 0 to 4, which is y2 minus y1 4, divided by x2 minus x1, which is 2.5. So 4 divided by 2.5 কত হয়? 1.6. তার মানে এই অবজেক্টটা কোথায় ছিল? 1.6 মুনে, রাইট? মুনের gravitational field strength হলো 1.6. Clear, right sir? Clear? Okay. Going to number 8. The momentum of a car of mass m increases from p1 to p2. What is the increase in kinetic energy of the car? Increase in kinetic energy, momentum p1 and p2. তার মানে কি? momentum এর সাথে kinetic energy সম্পর্ক কি? kinetic energy equals to p square by 2m. Right or wrong? ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? দেখেন kinetic energy equals to p square by 2m. So if it is the case, then kinetic energy কোনটাতে বেশি, p2 তে বেশি না p1 এ বেশি? p2 তে বেশি, because it increases from p1 to p2. তাহলে p square by 2m অর্থাৎ p2 square divided by 2m minus p1 square divided by 2m is the answer. তাহলে আপনার এখানে কোনটা answer? 8a should be correct answer. p2 square minus p1 square is 8a correct answer. Clear? Just 2m টাকে কমন না হয়েছে, 2m টাকে যদি LCM করি তাহলে কি দাঁড়াচ্ছে? p2 square minus p1 square. So p2 square minus p1 square divided by 2m is the correct answer, as p square by 2m is the equation for momentum kinetic energy relationship. So kinetic energy equals to p square of momentum square divided by 2m. Equation extract করে দেখানোর দরকার আছে? Kinetic energy equals to p square by 2m. পারবেন? এটা পারা উচিত। দেখেন kinetic energy equals to p square divided by 2m. p মানে কি? mass into velocity. তাহলে mass square velocity square. So you can write mass square velocity square divided by 2m. m square থেকে m কে লিখে উপরে থাকছে m, কি থাকছে half into m into p square, which is kinetic energy. So p square এর জায়গায় kinetic energy momentum এর যে ফর্মুলা mass velocity টা বসাই দিলেই half mv square পাবেন, which is a kinetic energy equation. Thereby kinetic energy equals to p square by 2m. Clear? Next, number 9. Two similar sphere, each of mass m and traveling with speed v, are moving towards each other. These spheres have a head-on collision, elastic collision. Which statement is correct? So আপনারা জানেন যে যদি দুটোর ভেলোসিটি সেম হয়, দুটো যদি সেম ভেলোসিটিতে মুভ করে তাহলে এবং এটা যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে তাদের যে রিলেটিভ অ্যাপ্রোচ অফ সেপারেশন দ্যাট শুড বি ইকুয়াল টু রিলেটিভ অ্যাপ্রোচ অফ relative speed of separation equals to relative speed of approach. Option গুলো কি কি? The spheres stick together on impact. Is that correct? No. কেন? Because তাহলে তো total kinetic energy before total kinetic energy after equal হবে। এটা তো একটা elastic collision. Because দুটোরই তো একটা kinetic energy আছে, half mv square half mv square. The total kinetic energy after the impact is mv square, which is correct.
বিকজ যেই ভেলোসিটিতে তারা কোলাইড করছে সেম ভেলোসিটিতে তারা মুভও করবে। ইফ ইট ইজ দি কেস দেন or you can say same velocity যদি তারা মুভ নাও করে, what is the kinetic energy total before the collision? হাফ ইন্টু m ইন্টু প্রথমটার জন্য v স্কয়ার, সেকেন্ডটার জন্য হাফ ইন্টু m ইন্টু v স্কয়ার। কোনো ডিরেকশন ইম্পর্টেন্ট না, বিকজ এটা একটা কাইনেটিক এনার্জি ইকুয়েশন। তাহলে হাফ m v স্কয়ার প্লাস হাফ m v স্কয়ার কি দাঁড়ায়? m v স্কয়ার। তাহলে m v স্কয়ার যদি টোটাল কাইনেটিক এনার্জি বিফোর হয়, what is going to be after? m v স্কয়ার। why? because this is an elastic collision। এই জন্য বলতেছে the total kinetic energy after the impact is m v স্কয়ার, thereby p is the correct answer। clear? কেন c d correct না? Total kinetic energy before impact is 0. No, kinetic energy before impact is not 0. Total momentum before impact is 2mv. No, total momentum is not 2mv. Why? Because total momentum before collision কত বলুন তো? কত? Total momentum before collision কত? Mass into velocity plus এখানে mass into velocity কত? mv. So that's for first one. Second one? No. Second one minus m. The total momentum কত? 0. The total final momentum কত হবে? 0. Clear? Yes. So it's not 2mv because এটার velocity direction থেকে opposite, right, Raisa? So আমি যদি বলি এইটার momentum হলো mv, তাহলে এইটার momentum ঠিক minus m, তাহলে mv plus minus mv is 0. So total momentum before impact is 0 and after impact should be 0 as well. So why we consider the direction for the momentum? Because momentum is a vector quantity where velocity has, and velocity is a vector quantity. And for kinetic energy, it's a scalar quantity where velocity is there, but we made it square, half m v square. So v square করলে এটা negative হলো, এটা এমনি positive হয়, because 2 square and minus 2 square both results 4, right or wrong? And most importantly, kinetic energy is a scalar quantity, but momentum it's a vector quantity, so it must have a direction. mv যদি right direction positive ধরে নেই, so that this mv for the second object is minus m. So the total momentum before is mv plus minus mv, which is 0. Next, number 10. পড়েন তো। easy. 5 নিউটনের জন্য ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পেপার বের করবেন, আর 16 নিউটনের জন্য আপনি এখানে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সেটা বের করে নেবেন। ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? অ্যাঙ্গেল ইজ উইথ দি হরাইজন, তার মানে এই 16 নিউটন অর্থাৎ হরাইজন মানে হচ্ছে উইথ দি প্লেন, আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কত হবে? 16 sin 30। the 16 sin 30 যেটা এই বরাবর কাজ করবে, এই 16 sin 30 কত হয় ভ্যালু দেখেন তো? 16 sin 30 8। 8 নিউটন পাচ্ছেন আপনি হচ্ছে ফোর্স হিসেবে, আর এই 8 নিউটনটা পি থেকে কতটুকু দূরে আছে? 50 সেন্টিমিটার। 8 ইনটু 50 কত হয়? 400 নিউটন সেন্টিমিটার। আর ক্লকওয়াইজ ডিরেকশনে কতটুকু আছে? 5 ইনটু 50 which is কত হয়? 250। তাহলে 400 থেকে যদি আপনি 250 বাদ দেন তাহলে থাকবে 150 নিউটন সেন্টিমিটার। সেন্টিমিটারের থেকে মিটারে কনভার্ট করলে 150 divided by 100 which is 1.5 নিউটন। So A must be the correct answer. Right? Right, sir? Easy, all-level question. Next one, number 11. Foreign, right, sir? Yes. So দেখেন দুটো জিনিস এখানে আলাদা করে একটু মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে পি কিউ আর এস সবগুলো সেম ম্যাটেরিয়াল হলো, টি কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট। টির ক্ষেত্রে কি বলা আছে? টি হ্যাজ দি টয়েস দি ডেনসিটি। টি ডেনসিটি কত বাবা? ডাবল।
তো টির যদি ডেনসিটি ডাবল হয় তাহলে এটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আপনাকে কনসিডার করতে হবে। দেন ক্রস সেকশন এরিয়া এন্ড হাইট এগুলোর করেসপন্ডিং ভ্যালুগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। a to a হাইটের ক্ষেত্রে h to h which two blocks exert the same pressure on the ground। তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার এই ইয়াগুলার প্রত্যেকটা এদের যে ফোর্স পার ইউনিট এরিয়া এগুলো আপনাকে বের করে ফেলতে হবে। প্রেসার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স অর্থ কি? এখানে কি ফোর্স তারা এক্সার্ট করতেছে? ওয়েট, রাইট? তো আপনি যদি চিন্তা করেন এটার ক্ষেত্রে প্রেসারটা কি ফর পি, এটার ফোর্স কতটুকু সে এক্সার্ট করতেছে এটা আমরা কিভাবে বের করব? এগুলো একটু ইম্পর্টেন্ট। সো ক্রস সেকশন এরিয়া যদি a হয় তাহলে হাইট যদি h হয় ভলিউম কত? ah। ভলিউমের সাথে এটা ডেনসিটি যদি আমি ধরে নিই রো, তাহলে ডেনসিটি ইনটু ভলিউম ইজ হোয়াট? দি মাস, রাইট অর রং? তার মানে আপনি যদি একটা ফর্মুলা এখানে দাঁড় করেন, ক্যামেরাটা একটু ক্যামেরা অন করে ড্রয়িং রেখে দেখাইতে হবে। আমি ফার্স্ট যে অবজেক্টটা আছে এটা তার আগে আমরা ইকুয়েশনটা দেখাই। আমরা জানি যে সে তার যে প্রেসারটা এক্সার্ট করতেছে দ্যাট ইজ ফোর্স পার এরিয়া। বিকজ আমরা প্রেসার কম্পেয়ার করব, সব প্রেসারের ইকুয়েশনটা থেকে দেওয়া। আর প্রেসার ফোর্সের ফর্মুলাটা কি? ফোর্স হলো ওয়েট। তো ওয়েট বাই ক্রস সেকশন এরিয়া। ওয়েট বলতে আমরা কি বোঝাচ্ছি? মাস ইনটু গ্র্যাভিটেশনাল ডিসটেন্স ডিভাইডেড বাই ক্রস সেকশন। তো মাস বলতে আমরা কি বোঝাচ্ছি? আমি জানি ডেনসিটি ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ভলিউম। সো মাস ইকুয়ালস টু ডেনসিটি ইনটু ভলিউম। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে দ্যাটস রো বিডি জি ডিভাইডেড বাই ইনফিনিটি এ। এবার দেখেন ভলিউম যেটা আছে, ভলিউম বলতে আমরা কি বুঝাই? ভলিউম বলতে আমরা বুঝি ক্রস সেকশন এরিয়া ইনটু দি হাইট, তাই তো? তার মানে এখানে দাঁড়াচ্ছে রো এ এইচ জি ডিভাইডেড বাই এ। আর উই ক্লিয়ার? তাহলে এ এ কিন্তু এখান থেকে কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে। কি থাকতেছে এখানে? রো এইচ জি। ক্লিয়ার? সো আপনি যদি সেম প্রেসার বের করতে চান তাহলে তাদের ডেনসিটি এবং হাইট সেম থাকতে হবে এবং তাদের জিটাও সেম থাকবে। এটা একটা আসপেক্ট। তো আপনি এখানে মিলাবেন যে কোনগুলোর হাইট সেম। আমার হাইট সেম হলে কিন্তু ক্রস সেকশন এরিয়া কিন্তু এখানে সেম বলে আমরা কাটছি, সবগুলোতে কিন্তু এখানে সেম নাও আসতে পারে। এটা একটা কনসেপ্ট, তাই না? সো ইকুয়েশন বলতেছে রো এইচ জি, যেহেতু রোটা হলো পি কিউ আর এই তিনটার জন্য সেম, তাহলে পি কিউ আর এর ক্ষেত্রে যদি এইচ সেম থাকে তাহলে আপনি কি পাবেন? স্ট্যাটিক কারেন্ট এক্সট্রাকশন দেখেন তো কোথাও কোনো ঝামেলা আছে? কোথাও মনে হচ্ছে একটু ঝামেলা হয়েছে। বিকজ আপনার যদি হাইট বেড়ে যায়, আপনার যদি ক্রস সেকশন এরিয়া না বাড়ে, লেটস সে আমি যদি চিন্তা করি এ এবং পি এবং আর, পি এবং আর এর ক্ষেত্রে কিন্তু হাইটটা ডাবল হয়ে গেছে। হাইট ডাবল হলে এখানে হাইট যদি ডাবল হয়ে যায় ক্রস সেকশন এরিয়া ইজ সেম। তো ক্রস সেকশন এরিয়া কিন্তু এখানে কোনো ফ্যাক্টর না। যদি ক্রস সেকশন এরিয়াকে ফ্যাক্টর হিসেবে আনতে হয় তাহলে কিন্তু আপনি আনতে পারবেন। সেম ক্রস সেকশন এরিয়ার জন্য আপনি কম্পেয়ার করতে হবে, লাইক ফর পি এন্ড আর দুটো ক্রস সেকশন এরিয়া সেম, তাহলে এটা কোন ফ্যাক্টর এখানে প্লে করতেছে? তাহলে দুটো ডেনসিটিও সেম, তাহলে হাইট কার বেশি? হাইট বেশি হলো আর এর, তাহলে আর এর ডেনসিটি অবশ্যই পি চেয়ে বেশি। তাহলে পি এবং আর একটু কম্পেয়ার করা যাবে। পি আর কি এখানে অপশন হিসেবে আছে? নাই। তাহলে অপশন হিসেবে আছে চারটা, আমরা এই চারটা দেখব। পি এন্ড টি, পি এন্ড টি আমরা দেখে নিই। পি এর ক্ষেত্রে তার ডেনসিটি যেটা এইচ এবং জি, এইচ কিন্তু দুটোই সেম, but rho for P and rho for T is not the same. Density of T is double with same height and same gravitational field distance. তাহলে T এর জন্য প্রেসারটা কি হবে? ডাবল, রাইট? আমি যদি এটাকে রেশিও হিসেবে দেখাই, so P equals to, তার মানে P of one divided by P of another, that is equal, এটা তাহলে equal rho Hg divided by rho Hg। তাহলে আমরা কার জন্য বের করতেছি প্রেসার? for P and for T। আমরা জানি এইটার জন্য P এর জন্য যে ডেনসিটিটা, T ডেনসিটি হচ্ছে P ডেনসিটি ডাবল, H দুটোরই সেম, রো দুটোরই সেম, তাহলে সবগুলো কেটে গেলে থাকবে 1 divided by 2। So this is not the same. So P
ডাবল প্রেসার এক্সার্ট করতেছে, রাইট? এবার বলতেছে কিউ এন্ড আর। কিউ এর ক্ষেত্রে আমরা দেখে নিই, এটা কি ক্লিয়ার? প্রথম অপশনটা আছে। কিউ এর হচ্ছে ক্রস সেকশন এরিয়া ডাবল এবং আর এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে হাফ। তাহলে আপনার ক্রস সেকশন এরিয়াটা এখানে ইম্পর্টেন্ট, আপনার ক্রস সেকশন এরিয়াটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্রস সেকশন এরিয়া মাথায় রাখলে আপনাকে এই ফর্মুলাটা একটু ব্যাক করতে হবে। ওই ফর্মুলাতে ব্যাক করলে দেখেন কিউ এর জন্য তার যে ডেনসিটি এবং আর এর জন্য তার যে ডেনসিটি, এটা কিন্তু সেম। তাহলে ডেনসিটি কিন্তু এখানে কোনো ফ্যাক্টর, আপনাকে ক্রস সেকশন এরিয়া রিটার্ন করতে হবে। রিটার্ন করলেন এইখানে ফর্মুলা রিটার্ন একটা ক্রস সেকশন এরিয়া ফর কিউ এন্ড আর। কিউ এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে ডাবল, আর আর এর জন্য হাইটটা কি, আর এর জন্য হাইটটা কি ডাবল। তো আর এর হাইট ডাবল কিন্তু ক্রস সেকশন এরিয়া হাফ, which means R is exerting 4 times more pressure than Q, because আমরা কি জানি যে যেটা ক্রস সেকশন এরিয়া যত বেশি হবে এটা তত কম প্রেসার এক্সার্ট করবে। তাহলে কিউ এর জন্য ক্রস সেকশন এরিয়া ডাবল, আর হাইটটা কি, হাইটের ক্ষেত্রে আবার বলতেছে এখানে যে এটার হাইটটা আবার কি ডাবল, মানে আর এর হাইট আবার ডাবল। এমনি ক্রস সেকশন এরিয়া হাফ, আবার হাইটটাও ডাবল। হাইট ডাবল হওয়ার জন্য সেটা আবার ডাবল প্রেসার এক্সার্ট, তার মানে R is going to be applying more pressure than the Q. Clear it? So Q and R is not the correct answer, right? Number C, কি বলতেছে? Q and S. So Q and S এর ক্ষেত্রে দেখেন এদের কিন্তু ক্রস সেকশন এরিয়া সেম। তো ক্রস সেকশন এরিয়া যদি সেম হয় তাহলে H যেটা যত বেশি এটা তত বেশি প্রেসার এক্সার্ট। H কার বেশি? H বেশি হচ্ছে S. So S is going to be exerting more pressure. So Q and S is not the correct option. এবার লাস্ট অপশন কি? S and T. S কোথায় আছে? S এর ক্ষেত্রে দেখেন, S এর ক্ষেত্রে হলো S এর ক্রস সেকশন এরিয়া ডাবল, হাইট ডাবল, আর T এর জন্য ক্রস সেকশন এরিয়া হাফ এবং হাইট হাফ। সো হাইট ডাবল হয়ে গেলে, হাইট হাফ হয়ে গেলে প্রেসার কি হয়ে যায়? হাফ। তাহলে ইন জেনারেল শুধু হাইটটাকে যদি আমরা কনসিডার করি তাহলে এস এর সাথে টি রিলেশনশিপে টি ইজ এক্সার্টিং লেস প্রেসার, and with contrary S has double the cross section area and T has half the cross section area. তাহলে T এর অ্যাকচুয়ালি এখানে T is exerting more pressure, তাহলে এই প্রেসারের ক্ষেত্রে ক্রস সেকশন এরিয়াতে সে ডাবল প্রেসার এক্সার্ট করতেছে আর হাইটের জন্য S ডাবল প্রেসার এক্সার্ট করতেছে, making it neutral or making it similar as S and T should be exerting the same pressure. Correct answer D. চেক করছেন? ওকে, পরের কোশ্চেনে যান। টাইম আছে? টাইম নাই, দৌড় দেন। তো 12 onwards আমরা নেক্সট দিন ডিসকাস করবো ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর জয়েনিং।